আচ্ছা, ভালোবাসা মানে কি শুধুই একসাথে থাকা, নাকি কিছু অনুভূতি এমনও হয় যা সময়কে থামিয়ে দেয়, জীবনকে বদলে দেয় চিরতরের মতো? আজ আমরা কথা বলবো এমন এক প্রেম কাহিনী নিয়ে, যা নীরব অথচ গভীর। এমন একটি গল্প যেখানে না বলা কথার মাঝে লুকিয়ে আছে হাজারো আবেগ। 96 একটি সিনেমা নয়, এটা একটা যাত্রা। প্রথম প্রেম, স্মৃতির বোঝা এবং হারিয়ে যাওয়া এক সম্পর্কের টানাপোড়েন। একজন স্কুল ফটোগ্রাফার আর তার হারিয়ে যাওয়া ভালোবাসার পুনর্মিলনের রাত। এই এক রাতেই খোলা হয়ে যায় দুজন মানুষের জীবনের সমস্ত অজানা অধ্যায়। এই মুভিটি আমাদের শেখায় ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না, কিন্তু তার গভীরতা, তার সত্যতা কখনো মুছে যায় না। সিনেমার শুরুতে আমাদের রাম নামের এই লোকটির সাথে পরিচয় করানো হয়। ইনি হলেন গল্পের প্রধান চরিত্র, যিনি পেশায় একজন ট্রাভেল ফটোগ্রাফার। রাম এখন তার স্টুডেন্টদের ফটোগ্রাফি শেখায়। ফটোগ্রাফি ক্লাস শেষ হলে রাম তার স্টুডেন্টদের জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে ড্রাইভিং কে করতে পারো? একটি মেয়ে বলে, স্যার আমি পারি। রাম বলে, ঠিক আছে, কাল ভোরে আমাকে পিক আপ করতে আসবে, আমি একটু বের হব। তো পরদিন ভোরে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু রাম যেতে যেতে ঘুমিয়ে পড়ে। রাম যখন ঘুম থেকে ওঠে, তখন তাদের গাড়িটা থাঞ্জাভুর নামের একটি শহরের উপর দিয়ে যাচ্ছিল। এই শহরেই রাম বড় হয়েছে। রাম তার স্টুডেন্টকে বলে, এখানে আমার ছোটবেলা কেটেছে, এবং এই শহরের কোথায় কি আছে সে তার স্টুডেন্টকে দেখাতে থাকে। তাদের গাড়িটা যখন রামের স্কুল, অর্থাৎ যেখানে সে ছোটবেলায় পড়তো, সেখান দিয়ে যাচ্ছিল, রাম তার স্টুডেন্টকে গাড়ি থামাতে বলে। কিন্তু সেদিন স্কুল বন্ধ থাকায় সেখানে শুধু দারোয়ান বসেছিল। এরপর রাম গাড়ি থেকে নেমে দারোয়ানকে তার পরিচয় দেয়। দারোয়ান রামকে চিনতে পেরে খুব ইমোশনাল হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর রাম স্কুলের ভেতর ঢোকে। এত বছর পর স্কুলটাকে দেখে তার পুরনো সব স্মৃতি মনে পড়তে থাকে। রাম স্কুল লাইফে খেলাধুলায় অনেক ভালো ছিল, তাই এত বছর পরও স্কুলের একটি বোর্ডে তার নাম রয়েছে। এরপর সে তার বেস্ট ফ্রেন্ড মুরলিকে ফোন করে এবং এত বছর পর দারোয়ানের সাথে কথা বলায়। এরপর রাম মুরলিকে বলে, চল একদিন সবাই মিলে একসাথে কোথাও বসি। কিন্তু তুই বাদে তো আর কারোর কোনো খবর নেই, আর সবাই কি করছে এখন? তখন মুরলি রামকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দেয়, যেখানে তাদের ব্যাচের সবাই ছিল। এরপর তারা সবাই কথা বলে সিদ্ধান্ত নেয় 2 মাস পর, মার্চের 7 তারিখ সবাই মিলে রিইউনিয়ন করবে। এরপর 2 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি রিইউনিয়নের আয়োজন করা হয়েছে এবং সবাই সেখানে আসতে শুরু করে। এতদিন পর তারা একসাথে হয়ে বাচ্চাদের মতো হুড়োহুড়ি করতে থাকে। সেখানে তারা অনেক মজা করে। এরপর রাম, মুরলি, সতীশ ও শোভা একসাথে বসে গল্প করছিল। স্কুল লাইফেও তারা একসাথে থাকতো। তো তাদের গ্রুপের মধ্যে 3জন আসা বাকি ছিল, যাদের মধ্যে একজন হলো এস জানকী দেবী বা জানু। এই নামটি শুনে রাম একদম স্তব্ধ হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এই ছেলেটি হলো রাম, এবং যে গান করছে সে হলো জানু। জানু ছোট থেকেই গান গাইতে ভালোবাসতো, আর রাম জানুকে ভালোবাসতো। এটা আবার জানুও বুঝতে পারতো যে রাম তাকে পছন্দ করে। একদিন রাম জানতে পারে জানুর শরীর অসুস্থ থাকায় সে কয়েকদিন স্কুলে আসতে পারবে না। রাম খুব হতাশ হয়ে যায়, কারণ জানুকে একদিন না দেখলে তার যেন রাতে ঘুম আসে না। কিছুদিন পর জানুর শরীর ঠিক হলে সে স্কুলে আসে। সবাই তার কাছে গিয়ে তার খবর নেয়, কিন্তু রাম পেছনে দাঁড়িয়ে একভাবে জানুকে দেখতে থাকে। রাম যেমন জানুকে ভালোবাসতো, তেমন জানুও রামকে পছন্দ করত। তাদের এই চোখে চোখে প্রেম সবাই খুব ভালোভাবে বুঝতে পারত। একদিন ক্লাস শেষে জানু রামকে ডেকে বলে, তুই আমাকে কিছু বলবি নাকি? মানে এখানে জানু চাচ্ছিল রাম নিজের মুখে যেন তার অনুভূতির কথা জানুকে বলে, কিন্তু রাম কিছু বলা তো দূরে থাক, সে জানুর দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। তাই পরদিন রাম মুরলির মাধ্যমে জানুকে একটি গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলেও জানু সেই গানটি না গেয়ে অন্য গান গায়। এরপর জানুর জন্মদিনের দিন জানু খুব সুন্দর একটা শাড়ি পরে স্কুলে আসে। রাম জানতো না যে সেদিন জানুর জন্মদিন। রাম জানুর কাছে গেলে জানু যখনই তাকে চকলেট দেওয়ার জন্য হাত বাড়ায়, তখনই রাম ধপাস করে নিচে পড়ে যায়। সতীশ আর মুরলি কোনোভাবে রামকে টেনে তোলে। জানু রামকে জিজ্ঞেস করে, তো শরীর ঠিক আছে তো? বলেই সে রামের বুকে হাত দেয়। তখনই রাম অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এরপর কিছুদিন পর তাদের ক্লাস 10-এর এক্সাম শেষ হয়ে যায়। ক্লাস 11-এ ওঠার আগে প্রায় 2 মাস ছুটি আছে। এই 2 মাস যেহেতু জানুর সাথে রামের দেখা হবে না, তাই সতীশ, মুরলি আর শোভা তাদের একা ছেড়ে দেয়, যাতে তারা কিছুটা সময় কাটাতে পারে। কিন্তু সাইকেল নিয়ে যাবার পথে তারা কেউই একে অপরের সাথে কথা বলছিল না। একসময় তাদের রাস্তা আলাদা হয়ে যায়। জানু চলে যায় আর রাম একটি জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। কিন্তু তখনই জানু পেছন থেকে আসে এবং ব্যাগ থেকে পেন বের করে পেনের কালি রামের শার্টে ছিটিয়ে দেয়, স্মৃতি হিসেবে রাখার জন্য। এরপর বর্তমান সময় দেখানো হয়, যেখানে দিন গড়িয়ে রাত নেমে এসেছে, কিন্তু এখনো জানু সেখানে পৌঁছায়নি। সকালে সে সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছে বলে তার আসতে এত দেরি হচ্ছে।
অন্যদিকে রামও জানুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে জানু সেখানে পৌঁছায়। জানু তার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড শোভার সাথে গল্প শুরু করে, কিন্তু শোভার সাথে কথা বলার সময় জানু চারপাশে তাকিয়ে কাউকে যেন খুঁজছিল। তখন শোভা জানুকে রামের কথা বলে, আর জানু তার ফ্ল্যাশব্যাকে চলে আসে। 2 মাস ছুটির পর জানু যখন স্কুলে আসে তখন সে দেখে সবাই স্কুলে উপস্থিত থাকলেও রামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন জানুর, শোভা, সতীশ ও মুরলী তাদের হেড স্যারের কাছে রামের কথা বললে তিনি জানান রাম ক্লাস 11-এ অ্যাডমিশন হয়নি। সতীশ ও মুরলী রামের খোঁজে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে রামের বাবার মাথায় অনেক ঋণের বোঝা থাকায় তিনি ঘরবাড়ি বিক্রি করে ঋণ মিটিয়ে সেখান থেকে চেন্নাই চলে গিয়েছে। এই খবর শোনার পর সবাই আপসেট হয়ে পড়ে, আর জানু যে সবসময় হাসি খুশি থাকতো সে একদম চুপচাপ হয়ে যায়। এরপর বর্তমান সময় দেখানো হয়, যেখানে আমরা দেখি জানু, রাম, মুরলী, শোভা আর সতীশ 22 বছর পর আবার একসাথে বসেছে, যেমনভাবে স্কুল লাইফে তারা আড্ডা দিত। এখানে শোভা বলে জানুর বিয়ে হয়ে গেছে এবং তার একটি মেয়েও আছে। বর্তমানে জানু তার স্বামী ও মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে থাকে। এরপর রাম জানতে পারে জানু এখনো কিছু খায়নি, তাই সে তাড়াতাড়ি করে জানুর জন্য খাবার নিয়ে আসে। অন্যদিকে শোভা, সতীশ আর মুরলী সেখান থেকে সরে যায়, যাতে জানু আর রাম কিছুটা সময় একসাথে কাটাতে পারে। এরপর খাওয়া দাওয়ার শেষে জানু একটি গান গায়। স্কুল লাইফের মতো এবারও রাম মুরলীর মাধ্যমে জানুকে একটি গান গাইতে বলে, কিন্তু জানু সেই গানটি না গেয়ে অন্য গান গায়, কারণ জানু চাচ্ছিল যাতে রাম তাকে নিজে মুখে ওই গানটি গাওয়ার কথা বলে। এরপর পার্টির শেষে রাম, সতীশ, মুরলী, শোভা আর জানু একটি কফি শপে কফি খেতে আসে। এখানে জানু সবাইকে তার মেয়ের ছবি দেখায়। শোভা এখানে বলে দেয় রামও যদি সঠিক সময় বিয়ে করত তাহলে তারও এমন একটি সন্তান থাকতো। এটি শুনে সবার চোখ কপালে উঠে যায়, কারণ বয়স তো তার কম হলো না, তাও সে এখনো বিয়ে করেনি। এরপর রাম শোভাকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে জানুকে তার হোটেলে ছেড়ে দিতে যায়। তখন রাম জানুর সাথে কথা বলতে শুরু করে, কিন্তু জানুর একটাই কথা, রাম কেন এখনো বিয়ে করেনি। রাম কোনো উত্তর না দিয়ে তাকে তার হোটেলের সামনে ছেড়ে দেয়। জানুও নীরব হয়ে তার রুমে চলে আসে, কিন্তু জানু কিছু একটা ভেবে রামকে কল করে। রাম বলে আমি এখনো হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। জানু তাড়াতাড়ি করে হোটেলের সামনে আসে আর রামকে মারতে মারতে বলে তুই কি পাগল হয়ে গেছিস, এমন কেন করছিস। আর রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমেই জানু রামকে চুল কাটাতে নিয়ে যায়। এখানে জানু ক্লাস 10-এ রাম যেভাবে চুল কাটতো ঠিক একইভাবে তাকে চুল কাটিয়ে দেয়। আর রামের শার্টটাও তার ভালো লাগছিল না, তাই জানু জোর করে রামের শার্টটি খুলিয়ে দেয়। এখন রামকে বেশ ভালোই লাগছিল। এরপর জানু রামকে জিজ্ঞেস করে এই কয়েক বছরে তোমার কাউকে পছন্দ হয়নি। রাম বলে একটা মেয়ে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তোমার জায়গায় আর কাউকে কখনো বসাতে পারবো না। জানু বলে আমি বিয়ের আগ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। আমি ভেবেছিলাম তুমি একদিন না একদিন ঠিক ফিরে আসবে, কিন্তু সেটা আমার ভাবনাতেই থেকে গেল। তোমার সাথে দেখা তো হলো, কিন্তু এমন সময় হলো যখন আমার বা তোমার কাছে করার কিছুই নেই। এরপর রাম আর জানু এমন একটা সত্যের মুখোমুখি হয় যেটাতে তারা একদম ভেঙে পড়ে। রাম বলে সে 3 বছর পর জানুর সাথে দেখা করতে জানুদের কলেজে গিয়েছিল। সেখানে গিয়ে রাম একটি মেয়ের মাধ্যমে একটি চিঠি জানুকে পাঠায়। মেয়েটি যখন জানুকে চিঠিটি দিতে যাবে তখন জানু একবার বাইরের দিকে তাকিয়ে মেয়েটিকে এক ধমক দিয়ে সেখান থেকে চলে আসে। মেয়েটি আবার রামকে এসব বলে। রাম ভাবে জানু হয়তো তাকে আর পছন্দ করে না, তাই সে সারা জীবনের জন্য সেখান থেকে চলে যায়। এটা শুনে জানু কাঁদতে কাঁদতে রুমে চলে আসে আর নিজের মাথায় আঘাত করতে থাকে। আসলে কলেজে একটি বাজে ছেলে জানুকে খুব ডিস্টার্ব করত। জানু ভেবেছিল সেই ছেলেটি হয়তো তাকে চিঠিটি দিয়েছিল, তাই সে অমন ব্যবহার করেছিল। রাম তখন বলে সে জানুর সামনে কোনোদিন না এলেও সে জানুর সব খবর রাখত, এমনকি যে ছেলেটা তাকে ডিস্টার্ব করত তাকে রাম সেই মার মেরেছিল। এরপর রাম আর জানু বাইরে একটা ক্যাফেতে যায়। সেখানে তারা যখন গল্প করছিল তখন রামের কিছু স্টুডেন্ট সেখানে আসে। রাম তাদের দেখে মুখ লুকায়, কারণ তারা যদি রামের সাথে জানুকে দেখে ফেলে তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। আর হলেও ঠিক তাই, রাম পালানোর সময় সরাসরি তাদের সামনে চলে আসে। অন্যদিকে সেখানে থাকা একটি মেয়ে আবার জানুকে দেখে ফেলে। তারা ভাবে হয়তো এই মেয়েটি তাদের স্যারের স্ত্রী। এরপর তারা জানুর সাথে কথা বলতে শুরু করে। তারা রাম আর জানুর প্রেমের কাহিনী শুনতে চায়, আর জানুও বানিয়ে বলে যে তারা ক্লাস 10 থেকে একে অপরকে ভালোবাসে। তারা ভাবতেও পারেনি যে তাদের স্যার বিয়ে করেছে।
তাও আবার লাভ ম্যারেজ। এরপর তারা যখন ক্যাফে থেকে বাইরে বের হয় তখন আকাশে অনেক মেঘ করেছিল। তাই রাম বলে, তোমার হোটেল তো এখান থেকে অনেক দূর, যেতে যেতে হয়তো বৃষ্টি এসে যেতে পারে, আর আমার বাড়িও সামনে, তাই তুমি চাইলে আজ রাতটা আমার বাড়িতে থাকতে পারো। জানু রাজি হয়। রামের বাড়িতে আস্তে আস্তে তারা ভিজে যায়। জানু পুরোপুরি ভিজে যাওয়ায় ড্রেস চেঞ্জ করে নেয় আর রামের একটি শার্ট ও প্যান্ট পরে। এরপর জানু রামের জন্য নিজে হাতে খাবার বানায় এবং তারা দুজনে একসাথে খেতে বসে। তখনই কারেন্ট চলে যায়। রাম মোমবাতি আনতে গেলে জানু সেই গানটি গেয়ে ওঠে যেটা রাম 20 বছর আগে থেকে জানুর মুখে শুনতে চেয়েছে। রাম জানুর কাছে এসে তার দিকে একভাবে তাকিয়ে থাকে। এরপর কারেন্ট চলে আসে আর রাম একটি বক্স বের করে স্কুলের সব জিনিস জানুকে দেখাতে থাকে, যেখানে জানুরও অনেক জিনিস রাম খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। এরপর জানু বিছানায় শুয়ে পড়ে আর রাম জানুকে লেখা একটি কবিতা পড়তে থাকে। কবিতা পড়া শেষ হলে রাম দেখে জানু ঘুমিয়ে পড়েছে। এরপর রামও নিচে শুয়ে পড়ে। পরদিন খুব ভোরে তারা উঠে পড়ে, কারণ ভোরেই জানুর সিঙ্গাপুরের ফ্লাইট আছে। সেই মতো তারা খুব দ্রুত এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে জানু কান্না করতে শুরু করে, কারণ সে কোনোভাবেই রামকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু তাকে যেতেই হবে। তাই জানু শেষবারের মতো রামকে স্পর্শ করে স্মৃতিগুলো আঁকড়ে নিয়ে না চাইতেও চলে যায়। এরপর রাম তার বাড়িতে চলে আসে আর রামের স্মৃতির বক্সে জায়গা করে নেয় জানুর রেখে যাওয়া পোশাক।